হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের বাকি রাজ্যগুলো সম্পর্কে। ইতিপূর্বে রাজ্যগুলো আলোচনা করা হয়েছে, এখন রাজ্যগুলো আলোচনা করতে চলেছি। প্রথম উড়িষ্যা সম্পর্কে আমরা জেনে নেব উড়িষ্যার ইতিহাস সম্পর্কে। পুরাকালে এই রাজ্যের নাম ছিল কলিঙ্গ। খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে মৌর্য বংশের রাজা সম্রাট অশোক এই কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। কথিত আছে এই যুদ্ধের পরেই অশোক খুব দুঃখ প্রকাশ করে এবং উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। দ্বিতীয় যজাতি উৎকল, কোশল, কঙ্গোডা এবং কলিঙ্গ একত্রে করে উড়িষ্যা রাজ্যের পথ প্রশস্তি করে। পুরীতে জগন্নাথ মন্দির তিনিই নির্মাণ করেছিলেন এই দ্বিতীয় যজাতি। কোণার্কের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন গঙ্গারাজ নরসিংহদেব। কোণার্কের সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? গঙ্গারাজ নরসিংহদেব। 1592 সালে মারাঠারা মুঘলদের হাত থেকে কলিঙ্গ ছিনিয়ে নেয়। 1803 সালে উড়িষ্যা ব্রিটিশ স্বায়ত্তশাসনে চলে আসে। 1936 সালে উড়িষ্যা একটি পৃথক রাজ্যে পরিণত হয়, তবে সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করে 1949 সালে 19 আগস্ট। জানুয়ারি মাসের দিকে আত্মপ্রকাশের পথ প্রশস্তি হয়, আবার সম্পূর্ণরূপে স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে 1949 সালে 19 আগস্ট। উড়িষ্যাকে বলা হয় ল্যান্ড অফ টেম্পল। উড়িষ্যাকে বলা হয় ল্যান্ড অফ টেম্পল। এই রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। এই রাজ্যের সাক্ষরতার হার যথেষ্ট ভালো, 73%। এখানকার হাইকোর্ট কটকে অবস্থিত। রাজ্যসভার সদস্য সংখ্যা 10, বিধানসভার কেন্দ্রের সংখ্যা 147, লোকসভার কেন্দ্রের সংখ্যা 21। এখানকার এখানকার উল্লেখযোগ্য নদ নদী ব্রাহ্মণী, মহানদী, বৈতরণী এগুলো। এছাড়াও উড়িষ্যার প্রধান নদীগুলোর মধ্যে সবচেয়ে ভালো নদী হলো মহানদী। এটি ভারতের 6ষ্ঠ বৃহত্তম নদী। এরই ওপরে আছে পৃথিবীর 4র্থ বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ। এই মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। আরও একটি নদী ব্রাহ্মণী, যেটি উড়িষ্যার 2য় বৃহত্তম নদী। বিহারের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে শঙ্খ ও কোয়েল নদী দুটি রৌরকেল্লার কাছে সংযুক্ত হয়ে ব্রাহ্মণী নাম নিয়েছে। শঙ্খ আর কোয়েল এই দুটো নদী একত্রিত হয়ে কিন্তু ব্রাহ্মণী নাম নিয়েছে। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে বহুদা, বৈতরণী, জাম্বিরা, বুধবালঙ্গা, রসিক উল্লাহ ইত্যাদি। উড়িষ্যাতে বিখ্যাত চিল্কা হ্রদ অবস্থিত। চিল্কা হ্রদ কোথায়? উড়িষ্যাতে অবস্থিত। এখানকার প্রধান শস্য হলো চাল, এছাড়াও পাট, তৈলবীজ এগুলো দেখতে পাওয়া যায়। প্রচুর পরিমাণে নারকেল, মটর, হলুদ এগুলোও পাওয়া যায়। শিল্প, উড়িষ্যার তালচেরে রেলের কোচ রিপেয়ারিং শিল্প আছে। তালচেরে হেভি ওয়াট প্রজেক্ট রাউরকেল্লা উপস্থিত। রাউরকেল্লায় ইস্পাত কারখানা উপস্থিত কিন্তু উড়িষ্যায়। কোরাপুটের অ্যালুমিনিয়াম কমপ্লেক্স, পারাদ্বীপের সার প্রকল্প এবং তালচেরে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, যেটা বিদ্যুৎ উৎপাদক সেন্টার, যেটা উড়িষ্যার তালচের, সেটিও কিন্তু এই তালচের উড়িষ্যাতে অবস্থিত। এছাড়াও এখানে অনেক নতুন শিল্প গড়ে উঠেছে। খনিজ পদার্থগুলোর মধ্যে কয়লা, লোহা, ক্রোমাইট, বক্সাইট এগুলো। পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা যদি আমরা দেখি, রেলপথ, এখানকার রেলপথ 3টি বিভাগের রেলপথ এই রাজ্যে অবস্থিত। উপকূলীয় রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ। কোন কোন রেলপথ? উপকূলীয় রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ এই রাজ্যে অবস্থিত। এছাড়াও সড়কপথের মধ্যে যেগুলো আছে NH05, NH06, NH201 এই 3টে জাতীয় সড়ক কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এখানকার বিমানপথ যেমন আছে, এই রাজ্যের বিমানপথ ভুবনেশ্বরের বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর উড়িষ্যায় অবস্থিত। এছাড়াও আরও 16টি বিমানবন্দর এখানে লক্ষ্য করা যায়। 16টি হ্যালিপ্যাডও আছে এখানে। জলপথ, এই রাজ্যের জলপথ বিশেষভাবে খ্যাত। প্রসিদ্ধ কয়েকটি বন্দর আছে, যথা ধামারা, গোপালপুর, পারাদ্বীপ, এই সমস্ত কিন্তু বন্দর এখানে লক্ষ্য করা যায়। এখানকার নৃত্য
অবশ্যই ইম্পর্ট্যান্ট নৃত্য সেটা হলো ওড়িশি এবং জাডুর নৃত্য, এইখানকার নৃত্য। এখানকার দর্শনীয় স্থান, এই রাজ্যের প্রধান দর্শনীয় স্থান জগন্নাথ দেবের মন্দির। এটি ভারতের তীর্থ শহর নামে পরিচিত। ভারতের তীর্থ শহর নামে পরিচিত কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির। এছাড়াও আগে বলেছি যে কোণার্কের সূর্য মন্দির এখানে আছে, যেটি তৈরি করেছিলেন গঙ্গারাজ নরসিংহদেব। কোণার্কের সূর্য মন্দির বিশেষ উল্লেখযোগ্য। মন্দিরের বাইরে দেওয়ালে ঘিরে 24টি বিশাল চাকা সবাইকে আকৃষ্ট করে। এগুলি ছাড়াও অন্যান্য অনেক মন্দির এই রাজ্যে কিন্তু অবস্থিত। চিল্কা হ্রদ, হীরাকুদ বাঁধ এখানকার বিশেষ দর্শনীয় স্থান। পাঞ্জাব সম্পর্কে এখন আমরা জানব। 5টি নদীর সংযোগস্থলে এই অঞ্চলটি হয়েছিল পাঞ্জাব। এক সময় এর নাম ছিল সপ্তসিন্ধু অঞ্চল। বিপাশা, রবি, সরস্বতী, শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা এই 7টি নদীর সমভূমিস্থলে বা সংযোগস্থলেই কিন্তু এই পাঞ্জাব অবস্থিত হয়েছিল, তাই এর নাম ছিল সপ্তসিন্ধু অঞ্চল। 15শ এবং 16শ শতাব্দীর যুগে গুরু নানক তার অনেক প্রচেষ্টায় এই 7টি নদযুক্ত এলাকাকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। দশম গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়কে খালসা শ্রেণীভুক্ত করেন। এর প্রায় 100 বছর পরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শে পাঞ্জাব রাজ্য গঠিত হয়। 1849 সালে মার্চ মাসে লর্ড ডালহৌসির সময় পাঞ্জাব ব্রিটিশ শাসকদের হাতে আসে। 1937 সালে পাঞ্জাবে একটি আলাদা প্রভিন্স তৈরি হয়। দেশভাগের পর পাঞ্জাব দুভাবেই বিভক্ত হয়, একটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সংযুক্ত হিসাবে, ভারতের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু অংশ। পূর্ব পাঞ্জাব অংশটি ভারতে আর পশ্চিম পাঞ্জাব অংশটি পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয়। 1956 সালে 1 নভেম্বর পাঞ্জাব সংলগ্ন বেশ কিছু অঞ্চল সংযুক্ত হয়ে পাঞ্জাব রাজ্য গড়ে ওঠে। 1966 সালে 1 নভেম্বর পাঞ্জাব রাজ্যটি 3 ভাগে বিভক্ত হয়। পাঞ্জাবি ভাষা নিয়ে পাঞ্জাব, খাবার, তহসিল এবং হিন্দিভাষী অঞ্চল নিয়ে হরিয়ানা, আর পাহাড়ি অঞ্চলগুলো নিয়ে হিমাচল প্রদেশ গঠিত হয়। এই পাঞ্জাবের আয়তন যথেষ্ট বেশি, 50,362 বর্গ কিলোমিটার। এখানকার সাক্ষরতাও অনেকটা ভালো, 76%। হাইকোর্ট চণ্ডীগড়। এখানকার আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। লোকসভা কেন্দ্রের সংখ্যা 13, বিধানসভা কেন্দ্রের সংখ্যা 117, রাজ্যসভার কেন্দ্রের সংখ্যা বা রাজ্যসভার সদস্য সংখ্যা 7। এখানকার প্রধান শহর লুধিয়ানা, আম্বালা, গুরুদাসপুর, ভাতিন্ডা, জলন্ধর, অমৃতসর, পাতিয়ালা। অমৃতসরটা খুব খ্যাত কারণ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এখানেই হয়েছিল। পাতিয়ালা, মোগা এই সমস্ত শহর কিন্তু এই রাজ্যের প্রধান বা উল্লেখযোগ্য শহর। নদ নদী, এখানকার উল্লেখযোগ্য নদ নদীগুলো হলো সিন্ধু, বিপাশা, শতদ্রু, রবি, খরঘরা, ইরাবতী এই সমস্ত। এখানকার শস্য, পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই সঙ্গে মনে রাখতে হবে পাঞ্জাবকে ভারতের রুটির ঝুড়িও বলা হয়। এখানকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সমঝোতা এক্সপ্রেস, এটি দূরপাল্লার বিখ্যাত ট্রেন। সমঝোতা এক্সপ্রেস এই রাজ্যে আছে। অমৃতসরের কাছে আটারি স্টেশন থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাহুল রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে এই সমঝোতা এক্সপ্রেস। এখানকার অনেক সড়কপথ লক্ষ্য করা যায়। NH1 যেটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত, আর NH1A, NH10, NH15, NH20, NH21, NH22, NH95, NH64, NH70, NH71 এগুলো কিন্তু এখানকার উল্লেখযোগ্য সড়কপথ। এখানকার বিমানপথের মধ্যে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর হলো এই পাঞ্জাবের উল্লেখযোগ্য বিমানবন্দর। এটি কিন্তু অমৃতসরে অবস্থিত। এছাড়াও এই রাজ্যে আরও 4টি বিমানবন্দর আছে। এগুলোর মধ্যে পাতিয়ালা বিমানবন্দর, পাঠানকোট বিমানবন্দর, সাহানেওয়ালা বিমানবন্দর এবং ভাতিন্ডা বিমানবন্দর। এখানকার দর্শনীয় স্থান, পাঞ্জাবে অনেক ঐতিহাসিক স্থান এবং স্থাপত্য লক্ষ্য করা যায় এবং যুদ্ধক্ষেত্র দেখতে পাই।
এগুলি পর্যটকদের কাছে খুবই সমাদৃত। সিন্ধু সভ্যতা, চণ্ডীগড়, পাতিয়ালা স্থাপত্য, স্মৃতিসৌধ, ভাতিন্ডার দুর্গ এগুলো খুবই আকর্ষণীয়। এছাড়া জালিয়ানওয়ালাবাগ যে অঞ্চলটি সেটি খুবই ঐতিহ্যমণ্ডিত। এই স্থানে 1919 সালে নৃশংসভাবে গণহত্যা ঘটিয়েছিল লর্ড ডায়ার। আমরা পাঞ্জাব সম্পর্কে জানলাম, এখন আমরা রাজস্থান সম্পর্কে জানব। রাজস্থানের ইতিবৃত্তি জানতে গিয়ে আমরা দেখতে পাবো 3000 সাল থেকে খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে 1000 সাল পর্যন্ত রাজপুতরা এই রাজ্যটি পরিচালনা করতেন। তখন তার নাম ছিল রাজপুতানা। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত চৌহান রাজবংশ এই দেশটি বা এই রাজ্যটি শাসন করতেন। তারপর গুলিহট সম্প্রদায় যুদ্ধ করে এই দেশটি দখল করে নেয়। পরবর্তীকালে রাজস্থানের বেশিরভাগ অংশটি ব্রিটিশরা 1818 সালে রাজার প্রাণ রক্ষার বিনিময়ে অধিকার করে নেয় বা কবজায় নিয়ে নেয়। 1857 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আবার সবকটি অংশ একত্রিত হয়। যে রাজস্থানের যে অঞ্চলগুলো আলাদা আলাদা ছিল সেগুলো আবার একত্রিত হয়। 1935 সালে রাজপুতদের শক্তি আরও বৃদ্ধি পায়। স্বাধীনতার পর 1948 সালে 17ই মার্চ সমস্ত অঞ্চলগুলিকে একত্রিত করে প্রথম রাজ্য গঠনের কাজ শুরু হয়। এই বছরই রাজস্থান রাজ্য গঠিত হয় 25শে মার্চ। 1948 সালে 18ই এপ্রিল উদয়পুর এবং 1949 সালে 30শে মার্চ জয়সলমীর রাজস্থান ইউনিয়নে যোগ দেয়। পরে 25শে এপ্রিল মৎস্য ইউনিয়নে যোগ দেয়। মৎস্য ইউনিয়নে চলে আসে। মৎস্য কুরু, মৎস্য পাঞ্চাল যেমন থাকে ষোড়শ মহাজন পদের অংশ, সেটিও কিন্তু মৎস্য ইউনিয়নে চলে আসে। শেষ পর্যন্ত 1956 সালের 1 নভেম্বর রাজস্থান স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। এর বিস্তার বা সীমানা সম্পর্কে যদি দেখি আমরা দেখতে পাবো উত্তরে পাঞ্জাব রাজ্য, আর উত্তর পূর্বে উত্তরপ্রদেশ ও হরিয়ানা, আর দক্ষিণ পশ্চিমে গুজরাট এবং পশ্চিমে পাকিস্তান রাষ্ট্র অবস্থিত। দক্ষিণ পূর্বে মধ্যপ্রদেশ রাজ্য অবস্থিত দক্ষিণ পূর্ব দিকটায়। এর রাজধানী জয়পুর। আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। লোকসভা কেন্দ্রের সংখ্যা 25টি, রাজ্যসভার সদস্য সংখ্যা 10, বিধানসভা কেন্দ্রের সংখ্যা 200। এখানকার প্রধান ভাষা হিন্দি। নদ নদী বিপাশা, চম্বল, বানস, লুনি এই রাজ্যের প্রধান নদী। এখানকার নৃত্য চিমার, গিন্দাত, জান্ডিয়াবাস, ঝুমুর, শুশুনি এগুলো হলো রাজস্থানের প্রধান নৃত্য। এখানকার প্রধান শহরগুলোর মধ্যে যেমন গান্ধীনগর, জয়সলমীর, জয়পুর, উদয়পুর, টঙ্ক, আজমের, যোধপুর, ভিলওয়াড়া, ভরতপুর, মাধোপুর, কোটা, বারান, পালি, চিত্তরগড় এগুলো হলো রাজস্থানের উল্লেখযোগ্য শহর। নদ নদীগুলো তো বলেইছি, বিপাশা, বান, লুনি, চম্বল এগুলো হলো এখানকার প্রধান নদী। এখানকার শস্য হলো গম, তুলা, বার্লি, আখ ইত্যাদি। এখানকার খনিজ পদার্থগুলোর মধ্যে তেমন প্রভাবযুক্ত খনিজ পদার্থ নেই। মার্বেল, জিপসাম, অভ্র এগুলো দেখতে পাওয়া যায়। পরিবহন ব্যবস্থা, এখানকার রেলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এখানকার প্রধান রেলপথগুলির মধ্যে যোধপুর, জয়পুর, আবু রোড এগুলো উল্লেখযোগ্য স্টেশন। আলওয়ারা, বিকানির, আজমের, উদয়পুর এগুলো হলো রাজস্থানের উল্লেখযোগ্য রেল স্টেশন। সড়কপথ, এখানে সড়কপথ NH8 এটি ভারতের প্রথম 4 থেকে 8 লেনের রাস্তা। এই NH8 ভারতের প্রথম। রাজস্থানের সড়কপথের দিক থেকে যথেষ্ট উন্নত। অন্যান্য শহরের সঙ্গে দিল্লি, আহমেদাবাদ, ইন্দোর এই জাতীয় সড়কের সঙ্গে রাজস্থানের সড়কের যথেষ্ট যোগাযোগ রয়েছে। বিমানপথ, রাজস্থানের বিমানপথ, তার মধ্যে বিমানবন্দরগুলি যেমন জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর, উদয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর, যোধপুর আন্তর্জাতিক বিমানবন্দর এই 3টি উল্লেখযোগ্য বিমানবন্দর রাজস্থানে অবস্থিত। এছাড়াও কোটা এবং জয়সলমীরের আরও 2টি বিমানবন্দর আছে। জয়সলমীরের বিমানবন্দরটি বেসামরিক
লোকেদের জন্য কেবলমাত্র আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত খোলা থাকে, আর বাকি সব সামরিকদের কাজে বা মিলিটারি কাজে ব্যবহার করা হয়। এই রাজস্থানের দর্শনীয় স্থানগুলির মধ্যে জয়পুর প্রাসাদ, বিকানির, তারাগড় দুর্গ, আজমির পুকুর, উদয়পুর হ্রদ, যোধপুর দুর্গ এগুলো হলো এখানকার দর্শনীয় স্থান। এছাড়াও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে লেক প্যালেস, যন্তর মন্তর, চিত্তরগড় দুর্গ, দিলেওয়ারা মন্দির। রাজস্থানের জয়পুরকে গোলাপীর শহর বলা হয়, এজন্য জয়পুর অত্যন্ত দর্শনীয় স্থান। এখন আমরা জানব সিকিম সম্পর্কে। সিকিমের ইতিবৃত্তি আমরা জানতে পারবো ত্রয়োদশ শতকে লেপচা ও ভুটিয়াদের মধ্যে এক রক্তক্ষয়ী সংগ্রাম হয়। এই সংঘর্ষে উত্তরাংশের ভুটিয়ারা তাদের শাসন ক্ষমতা সিকিমে প্রতিষ্ঠিত করে। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা হলো সিকিমের প্রাণকেন্দ্র। এখানকার বেশিরভাগ বসবাসকারী সুগন্ধি দ্রব্যের ব্যবসার ওপর কিন্তু নির্ভরশীল, সুগন্ধি দ্রব্য ব্যবসা করে থাকেন। খেই বুমসা নামে জনৈক প্রতাপশালী গোষ্ঠীর ষষ্ঠ পুরুষ সিকিমের প্রথম শাসক রূপে প্রতিষ্ঠিত হন। 1975 সালে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে এটি ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়। ওই বছরই 26শে এপ্রিল মানে 1975 সালে 26শে এপ্রিল সিকিম ভারতের অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে। তবে ভিন্ন মত আছে, 16ই মে সম্পূর্ণরূপে স্বাধীন রাজ্য হিসাবে ভারতের রাজ্য হিসাবে অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে। এর সীমানা এই রাজ্যের উত্তরে তিব্বত রাষ্ট্র, দক্ষিণে পশ্চিমবঙ্গ, পূর্বে ভুটান রাষ্ট্র আর পশ্চিমে নেপাল রাষ্ট্র অবস্থিত। পশ্চিমে নেপাল রাষ্ট্র, পূর্বে ভুটান রাষ্ট্র, দক্ষিণে পশ্চিমবঙ্গ রাজ্য আর উত্তরে তিব্বত রাষ্ট্র। 3 দিকে রাষ্ট্র আর একদিকে রাজ্য। সিকিমের হাইকোর্ট গ্যাংটকে অবস্থিত। রাজ্যসভার সদস্য সংখ্যা 1, বিধানসভা কেন্দ্রের সংখ্যা 32, লোকসভা কেন্দ্রের সংখ্যা 1। এখানকার নদ নদী, এই রাজ্যের প্রধান নদী হলো তিস্তা। এছাড়াও রঙ্গিত নামেও একটি নদী দেখতে পাওয়া যায়। এখানকার প্রধান শহর যেমন গ্যাংটক, পেলিং, সিংটাম, গেজিং, মানগান, ইয়ংথাম, নামচি, লেচেন এগুলো হলো এখানকার প্রধান শহর। এখানকার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, সিকিমের রেল কাঠামো খুবই অনুন্নত। কাছাকাছি রেল স্টেশন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি। এখানকার সড়ক পথ, এখানে NH-31A, NH-31 এই দুটি জাতীয় সড়ক পথের মধ্য দিয়ে শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে যোগাযোগ সম্ভব। বিমানপথ, এখানে একটি বিমানপথ আছে, বিমানবন্দরও আছে, যেটি একটি নির্মীয়মান। আর গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে এটি অবস্থিত, যেটি এখনও কাজ চলছে। এর নাম পেকং বিমানবন্দর। ভারতের 5ম উচ্চতম বিমানবন্দর এই পেকং বিমানবন্দর, যেটি সিকিমে অবস্থিত। সিকিমের দর্শনীয় স্থানগুলির মধ্যে পার্বত্য দৃশ্য খুবই সুন্দর এখানকার। এছাড়াও ছড়িয়ে রয়েছে অনেক নিদর্শন, বৌদ্ধ মন্দির, ধর্মীয় স্থান। উত্তর সিকিমে জঙ্গু এরকমই একটি নিদর্শন। জঙ্গু জায়গাটি খুব আকর্ষণীয়। এটির উচ্চতা 3000 ফুট থেকে শুরু করে 8500 ফুট পর্যন্ত। এছাড়া অন্য দর্শনীয় স্থানগুলি হলো গ্যাংটক, পেলিং, জুলুক, নামচি, তাসিং মঠ, ব্যাকখিম প্রাকৃতিক বাগান, লাচেন, রাবংলা, 3 মহান লামার মিলন ভূমি, ইয়াকসামের ধুবড়ি মঠ, রুমটেক মঠ, নাথুলা পাস, ইয়ংথাম বাবার মন্দির। এছাড়া 200টি বৌদ্ধ মঠ আছে। সিকিম ভারতের একমাত্র প্রথম ট্যুরিজম রাজ্য। ভারতের একমাত্র প্রথম ট্যুরিজম রাজ্য কোনটি? সেটি হলো সিকিম। এখন আমরা তামিলনাড়ু সম্পর্কে জানব, তামিলনাড়ুর ইতিবৃত্তি সম্পর্কে। তামিলনাড়ু রাজ্যটি প্রথম পল্লবাস নামে এক রাজবংশ 14শ শতাব্দীতে এই তামিলনাড়ু রাজ্যটি দখল করে রেখেছিল। এই চোল বংশের শেষ রাজা অপরাজিত চোল
বিজয়লয়া এবং আদিত্যের উপর তামিলনাড়ু রাজ্যটি হস্তক্ষেপ করেন। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী দক্ষিণ কান্নাড়া জেলার কাসারগড় অঞ্চল এবং মালাবার জেলাকে মাদ্রাজ থেকে বিচ্ছিন্ন করা হয়। কেরালার কুইলন জেলার সেনকোট অঞ্চল এবং তিরুবনন্তপুরম জেলার আরও 5টি অঞ্চল নিয়ে মাদ্রাজ রাজ্যের মধ্যে গঠিত হয় নতুন রাজ্য, সেটি হলো তামিলনাড়ু। 1960 সালে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার 405 বর্গ মাইল এলাকা এই রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 1969 সালে 14 জুন মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু। তামিলনাড়ুর নামকরণ হয়েছিল 1969 সালে 14 জুন। অবশ্য রাজধানী হিসাবে মাদ্রাজ নামটি বহাল রাখা হয়। মাদ্রাজ রাজধানী হিসাবে বহাল রাখা হয়েছিল। এই রাজ্যের সীমানা ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে তামিলনাড়ু রাজ্যটি অবস্থিত। এই রাজ্যের সীমানা বরাবর পুদুচেরি, কেরল, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ অবস্থিত। আর উত্তর সীমানায় পূর্বঘাট এবং পশ্চিম সীমানায় নীলগিরি অবস্থিত। এছাড়াও আন্নামালাই পর্বত এবং পালাকাদ্দা অবস্থিত। পূর্ব সীমানায়, এটা হলো উত্তর সীমানায়। উত্তর সীমানায় কী কী? উত্তর সীমানায় পূর্বঘাট, পশ্চিম সীমানায় নীলগিরি ও আন্নামালাই পর্বত এবং পালাকদ্দ, আর পূর্ব সীমানায় আছে বঙ্গোপসাগর। দক্ষিণ পূর্ব সীমানায় মান্নার উপসাগর এবং প্রকপ্রণালী, আর দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। সাক্ষরতার হার 80%। প্রশাসনিক দিক থেকে তামিলনাড়ু রাজ্যসভার সদস্য সংখ্যা 18, বিধানসভার কেন্দ্রের সংখ্যা 234, লোকসভার কেন্দ্রের সংখ্যা 39, আর এখানকার প্রধান ভাষা তামিল। তামিলনাড়ুর নদ নদীগুলির মধ্যে প্রধান নদী হলো কাবেরী, পালার, অমরাবতী, ভাইগাই, ভবানী, মেন্নার, চাইয়ার, চিত্তুর, তাম্রপর্ণী, এগুলো হলো তামিলনাড়ুর প্রধান নদী। এখানকার প্রধান নৃত্য হলো ভারতনাট্যম, কারাগাম, কুমি, এগুলো হলো তামিলনাড়ুর প্রধান নৃত্য। প্রধান শহর চেন্নাই, কোয়েম্বাটুর, ভেলোর, নাগেরকোয়েল যেটা বলা হয় সেটি, নাগেরকোয়েল, মাদুরাই, সালেম, তুতিকোরিন, তিরুনেলভেলি ইত্যাদি হলো এই রাজ্যের প্রধান প্রধান শহর। ভারতের চাল উৎপাদনে তামিলনাড়ুর স্থান সবার উপরে। শস্য উৎপাদনের মধ্যে চাল উৎপাদনে তামিলনাড়ুর স্থান সবার উপরে। এখানকার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। রেলপথ, দক্ষিণ রেলওয়ের অধীনে এই রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়। চেন্নাইয়ে রেলপথের সদর দপ্তর অবস্থিত। দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর চেন্নাইয়ে অবস্থিত। ভারতের সব বড় বড় শহর এবং রেল স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন চালু রেখেছে। এই রাজ্যের মোট 5952 কিলোমিটার রেলপথ বিস্তার লাভ করেছে। এখানকার এই তামিলনাড়ুর স্টেশনগুলির মধ্যে যেমন চেন্নাই, তিরুচিরাপল্লী, তিরুনেলভেলি, ডিন্ডিগুল, কাবুর, কোয়েম্বাটুর, মাদুরাই, ইডোর, সালেম, নাগেরকোয়েল, এই সমস্ত কিন্তু এখানকার প্রধান বা উল্লেখযোগ্য রেল স্টেশন। এখানকার সড়কপথ 28টি জাতীয় সড়ক গিয়েছে এখান থেকে। বিমানপথ, ভারতের প্রথম বিমান পরিষেবা শুরু হয় এই রাজ্য থেকে। এই রাজ্যে 4টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এগুলি হলো তিরুচিরাপল্লী, কোয়েম্বাটুর, চেন্নাই এবং মাদুরাই। এই 4টি বিমানবন্দর এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও এখানে কয়েকটি সমুদ্র বন্দরও লক্ষ্য করা যায়, যেমন চেন্নাই, এনার এবং তুতিকোরিন। এনার বন্দরটিও সমুদ্র বন্দর। এখানকার দর্শনীয় স্থান, এই রাজ্যের দর্শনীয় স্থানগুলির মধ্যে গুইন্ডি হরিণ অভয়ারণ্য যেটি, ওটি মেরিনা বিচ, শান্তম ফোর্ট মিউজিয়াম, স্নেক পার্ক, এগমোর মিউজিয়াম, ভাল্লুভার কোট্টম পার্ক, সেন্ট জর্জ দুর্গ, এগুলো কিন্তু সব তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়াও তামিলনাড়ুর বহু ধর্মীয় তীর্থস্থান এখানে লক্ষ্য করা যায়, যেমন কুম্ভকোণম, শ্রীরঙ্গম, তাঞ্জাভুর, মীনাক্ষী, মাদুরাই, তিরুচিরাপল্লী, পালিনী, রামেশ্বরম, সুচিন্দ্রম, এগুলো কিন্তু সব তামিলনাড়ুতে লক্ষ্য করা যায়।
এখানকার নাচের কথা তো বলেইছি, ভারতনাট্যম, কারাগাম এবং কমি বিশেষ উল্লেখযোগ্য। এখন আমরা ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানতে গেলে তার ইতিবৃত্তি দেখতে গেলে দেখতে পাবো 2500 বছর ধরে 186 জন রাজা এই ত্রিপুরা রাজ্যটি রাজত্ব করেছিল। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে ত্রিপুরার একটি স্বাধীন করদ রাজ্য ছিল। সেই সময় রাজ্যটি রাজধানী ছিল উদয়পুর। যখন ইংরেজদের অধীনে ছিল তখন ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল উদয়পুর। খ্রিস্টীয় অষ্টাদশ শতকে মহারাজা কৃষ্ণমাণিক্য পুরাতন আগরতলায় এই ত্রিপুরা রাজধানী স্থানান্তরিত করে। 1949 সালে গণমুক্তি আন্দোলনের ফলে ত্রিপুরা আসাম রাজ্যের অংশ হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হয়। 1963 সালে জানুয়ারি মাসে 1 জানুয়ারি ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে। শেষ পর্যন্ত 1972 সালে 21 জানুয়ারি ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এর সীমানা এই রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ রাষ্ট্র এবং পূর্ব দিকে আসাম ও মিজোরাম রাজ্য উপস্থিত। সাক্ষরতার হার যথেষ্ট ভালো, 87%। প্রশাসনিক দিক থেকে এই রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এখানকার বিধানসভার আসন সংখ্যা 60টি, লোকসভার আসন সংখ্যা 2টো এবং রাজ্যসভার আসন 1টি আছে। এখানকার প্রধান শহর আগরতলা। ত্রিপুরার রাজধানী আগরতলা একটি উল্লেখযোগ্য শহর। এছাড়াও শান্তিবাজার, সোনামুড়, তেলিয়ামুড়, বিশালগড়, আমবাসা, কামালপুর, কৈলাসহর, যোগেন্দ্রনগর, বেলোনিয়া, ধর্মনগর, বিশ্রামগঞ্জ, অমরপুর, ইন্দ্রনগর, খোয়াই, প্রতাপগড় এগুলো হলো এখানকার প্রধান শহর। নদ নদী ত্রিপুরার প্রধান এবং বৃহত্তম নদী হলো মনু। মনু নদীটি কোথায় অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত। এর দৈর্ঘ্য 167 কিলোমিটার। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে ধলাই, লঙ্গাই, মুহুরী, খোয়াই, জুরি, ফেনী, দেও, গোমতী, হরা এগুলো কিন্তু এই ত্রিপুরা রাজ্যের উল্লেখযোগ্য এবং প্রধান নদী। এখানকার নৃত্য, এখানকার ত্রিপুরা রাজ্যের নৃত্যকে বলা হয় চিরাউ। চিরাউ হলো ত্রিপুরা রাজ্যের প্রধান নৃত্য। এখানকার বিমানবন্দর বলতে কেবলমাত্র আগরতলা বিমানবন্দরটি অবস্থিত। এই আগরতলা বিমানবন্দর থেকে পাশাপাশি কলকাতা, শিলচর, বেঙ্গালুর, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি সমস্ত বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে থাকে। ত্রিপুরার দর্শনীয় স্থানগুলির মধ্যে আমরা দেখতে পাব ত্রিপুরার নীরমহল এই রাজ্যের দর্শনীয় স্থান, মেলাঘরে অবস্থিত। নীরমহল এই রাজ্যের দর্শনীয় স্থান। রুদ্রসাগর নামে 5 থেকে 3 বর্গ কিলোমিটার জুড়ে জলাশয়ের মাঝখানে ত্রিপুরা রাজার গ্রীষ্ম এবং বর্ষাকালীন অবকাশ যাপনে যে সুন্দর মহলটি নির্মিত হয়েছে সেটি নীরমহল, সেটি এখানে অবস্থিত। এছাড়াও উদয়পুর মন্দির, ভুবনেশ্বরী মন্দির, বুদ্ধ মন্দির, আগরতলার উজয়ন্ত প্রসাদ, অমরপুরের প্রাচীন মন্দির এবং অম্বুক লেক, জম্বুই পাহাড় এগুলো কিন্তু সব ত্রিপুরার দর্শনীয় স্থান। আজকাল পিএসসি বোর্ড যেভাবে প্রশ্ন করছে তাতে করে ঘুরিয়ে প্রশ্ন পড়াটা স্বাভাবিক। ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য কোনটি সেটা আমরা সকলে জানি, সেটা গোয়া। কিন্তু প্রশ্ন যদি এভাবে দেয় ভারতবর্ষের 3য় ক্ষুদ্রতম রাজ্য কোনটি, তখন কিন্তু এই ত্রিপুরা হলো ভারতবর্ষের 3য় ক্ষুদ্রতম রাজ্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ অল স্টুডেন্টস। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে তুলে ধরেছি ভিডিওতে। ভিডিওটি বারংবার শুনলেই অবশ্যই এখান থেকে সমস্ত প্রশ্নগুলোকে কভার করা সম্ভব হবে। স্টে গুড, স্টে হ্যাপি, সবাই ভালো থেকো।